মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করল যুক্তরাষ্ট্র। পর্যটন ভিসার ফি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র সরকার, $250 বাড়িয়ে নতুন ফি নির্ধারণ $435। গাজায় গণহত্যার নির্দেশ দেয় নিজ দেশ ও বহির্বিশ্বের সবচেয়ে বেশি বিতর্কিত নেতানিয়াহু, কোণঠাসা হয়ে পড়ছেন কূটনৈতিকভাবে। এবং ভারতের উত্তরপ্রদেশে কন্টেইনার ট্রাকের সঙ্গে তীর্থযাত্রীর ট্রলির ধাক্কায় 8 জন নিহত, আহত 43 জন। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে RTVর নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। একই সাথে রোহিঙ্গাদের আশ্রয়ে দিয়ে যাওয়া অঞ্চলের অন্যান্য দেশগুলোরও প্রশংসা করেছে ওয়াশিংটন। স্থানীয় সময় রোববার দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে দেয়া বিবৃতিতে একথা জানান দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমাস পিগট। এ সময় যুক্তরাষ্ট্রের তরফে মিয়ানমারের জনগণের প্রতি সংহতি জানানো হয়। পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দেওয়া হয়। পর্যটন ভিসার ফি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র সরকার, $250 বাড়িয়ে নতুন ফি নির্ধারণ করা হয়েছে $435, যা বাংলাদেশি মুদ্রায় 53,000 টাকার সমান। আগামী 1 অক্টোবর থেকে ভিসার নতুন ফি কার্যকর হতে যাচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম USA টুডে। মার্কিন পর্যটন ভিসা সাধারণত B1 বা B2 নামে পরিচিত। আগে এই ভিসার ফি ছিল $185। USA টুডের প্রতিবেদন অনুযায়ী শুধু ছুটি কাটাতে যাওয়া পর্যটকরাই নয়, নতুন ভিসা ফির কারণে খরচ বাড়বে আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া 2026 সালের বিশ্বকাপে বিভিন্ন দেশ থেকে আগত দর্শকদেরও। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা। রোববার যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির বিভিন্ন স্থানে হামলা চালিয়ে 24 ত্রাণ প্রত্যাশী সহ অন্তত 51 ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। এদের মধ্যে শুধু গাজা সিটিতেই প্রাণ হারিয়েছে 27 ফিলিস্তিনি। এদিকে নেতানিয়াহুর গাজা সিটি দখলের পরিকল্পনা অনুযায়ী গেল 6 আগস্টের পর থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহরটির 1000-এরও বেশি ভবন। এছাড়া রোববার ইয়েমেনের রাজধানী সানার বিভিন্ন স্থানে চালানো ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6 জনে। এছাড়া হামলার ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 86 জন। হুতি সমর্থিত আল মাসিরাহ টিভির বরাতে তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। গাজায় চলমান গণহত্যার নির্দেশ দেয় শুধু নিজ দেশেই নয়, বহির্বিশ্ব সবচেয়ে বেশি বিতর্কিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পশ্চিমা দেশগুলোকে নিজের মিত্র বলে আসলেও এরই মধ্যে অনেক দেশ সরাসরি ইসরায়েল বিরোধী অবস্থান স্পষ্ট করেছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারের তালিকাতেও রয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। কূটনীতির মাঠে পরাজিত বেনিয়ামিন নেতানিয়াহুর কথা জানাচ্ছেন অর্ণব প্রসাদ। কোনো কিছুতেই যেন দমছেন না যুদ্ধবাজ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশ যুদ্ধবন্ধের আহ্বান জানালেও গাজাবাসীকে বিতাড়নে তারই নির্দেশে প্রতিনিয়ত দমন পীড়নের মাত্রা বাড়িয়ে চলছে দখলদার ইসরায়েল। আর এতেই একের পর এক বিশ্বস্ত মিত্র হারাতে শুরু করেছেন নেতানিয়াহু। সম্প্রতি রুশ গণমাধ্যম RTর প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এরই মধ্যে স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ড সহ অন্তত 15টি পশ্চিমা দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছেন। G7ভুক্ত দেশের প্রতিনিধি হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে ফ্রান্সও। পাশাপাশি শর্ত সাপেক্ষে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পক্ষে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও। আর এতেই মাথায় চিন্তার ভাঁজ ইসরায়েলি প্রধানমন্ত্রীর। ইউরোপের দেশগুলোর বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ তুলেছেন নেতানিয়াহু। এরই মধ্যে তুলোধুনো করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকেও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগও এনেছেন নেতানিয়াহু। এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতেও বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
শুধু দেশগুলো সরকারি নয়, নেতানিয়াহু ও ইসরায়েল বিরোধী ক্ষোভে ফুঁসছে খোদ তেল আবিব সহ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ। প্রতিনিয়ত গাজাবাসীর মুক্তির পক্ষে বিক্ষোভ হচ্ছে দেশে দেশে। তবে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ ও পরোক্ষ মদত এবং ইউরোপিয়ান নেতাদের যথেষ্ট জোরদার না হয় তাদেরকে এক প্রকার অগ্রাহ্য করে যাচ্ছে নেতানিয়াহু। তবে যেভাবে বন্ধু হারাচ্ছেন নেতানিয়াহু, তাতে কূটনৈতিকভাবে এক প্রকার কোণঠাসা হয়ে পড়েছেন তিনি। অর্ণব প্রসাদ, RTV। ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না। রোববার ইরানের রাজধানী তেহরানের একটি মসজিদে দেয়া ভাষণে একথা জানান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পাশাপাশি যুক্তরাষ্ট্র সবসময় ইরানকে নিজেদের মতো করে চালাতে চায় বলেও এ সময় অভিযোগ তোলেন তিনি। চলতি বছরের জুনে ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার অংশ হিসেবে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছিল বলেও ভাষণে জানান খামেনি। সংঘাতকালীন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাওয়ায় ইরানের জনগণকে ধন্যবাদও জানান তিনি। ভারতের উত্তরপ্রদেশে কন্টেইনার ট্রাকের সঙ্গে তীর্থযাত্রী বহনকারী ট্রলির ধাক্কায় 2 শিশুসহ অন্তত 8 জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও 43 জন। সোমবার ভোরে বুলন্দ শহরের আর্নিয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ট্রলিটি কাসগঞ্জ জেলার রাফাতপুর গ্রাম থেকে 61 জন যাত্রী নিয়ে রাজস্থানের দিকে রওনা হয়। পথে একটি দ্রুতগামী ট্রাক ট্রলিটিকে সজোরে ধাক্কা দেওয়ার ফলে ট্রলিটি উল্টে যায়। এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে উদ্ধার কাজে তৎপরতা ও তদন্তের নির্দেশ দিয়েছেন শহরটির জেলা প্রশাসক ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। আবারও সমান সংখ্যক যুদ্ধবন্দী বিনিময় করেছে রাশিয়া ইউক্রেন। সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় প্রতিটি দেশ অপরপক্ষকে 146 জন বন্দী ফেরত দিয়েছে। এদিকে রবিবার ফিরে আসা রুশ সেনাদের বেলারুশে রাখা হয়েছে বলে জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে কিয়েভে উদযাপিত এক অনুষ্ঠানে ভাষণে স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধকালীন সময়ে পারমাণবিক স্থাপনাগুলো ঘিরে দুই পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে পারমাণবিক শক্তি সংস্থা IAEA। মিশরের সমুদ্র গর্ভে সন্ধান মিলল এক প্রাচীন শহরের। প্রাচীন এই শহরের সন্ধান পাওয়া গেছে দেশটির বন্দর নগরী আলেকজান্দ্রিয়ার এক ভূমধ্য সাগরে। ধারণা করা হচ্ছে আবু কির উপসাগরের উপকূলে সমুদ্রের গভীরে ডুবে থাকা শহরটি প্রাচীন কানোপাস নগরীর অংশ হতে পারে। প্রত্নতাত্ত্বিকরা বলছেন শহরটি প্রায় 2000 বছরেরও বেশি পুরনো। শহরটি একসময় বাণিজ্য ও ধর্মীয় সংস্কৃতির কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। আবিষ্কৃত শহরের ধ্বংসাবশেষে প্রাচীন মন্দির, নোঙর কেন্দ্র ও অসংখ্য নিদর্শন পাওয়া গেছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে ট্রাম্পের সঙ্গে এটাই তার প্রথম বৈঠক। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, রোববার টোকিওতে জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি পৌঁছান ওয়াশিংটনে। এরপর হোয়াইট হাউসে দুই নেতার মধ্যে হবে আনুষ্ঠানিক বৈঠক। বৈঠকটি এমন এক সময়ে হচ্ছে যখন জুলাইয়ের এক মৌখিক চুক্তি অনুযায়ী কোরিয়ার ওপর শুল্ক হার 25 থেকে নামিয়ে 15% আনতে রাজি হয় যুক্তরাষ্ট্র। বিনিময়ে কোরিয়া প্রতিশ্রুতি দিয়েছে $100 বিলিয়ন জ্বালানি কেনার ও $350 বিলিয়ন বিনিয়োগের। এছাড়া বৈঠকে স্যামসাং, হুন্দাই, এলজি ও এসকে গ্রুপের বিনিয়োগ নিয়েও আলোচনা হবে। আগামী সপ্তাহে 4 দিনের চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। আগস্টের 31 তারিখ থেকে চলা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন আয়োজিত এক সামিটে অংশ নেবেন তিনি। এই তথ্য নিশ্চিত করেছে রুশ গণমাধ্যম RT ইন্টারন্যাশনাল। এদিকে সামিটে চীনের বিভিন্ন অঞ্চলের প্রধানরা ছাড়াও 20টি দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানান চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী লিও বিন। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সবাইকে ধন্যবাদ।